একটা ট্রেনের সিট শুধু বসার জায়গা নয়, ওটাই ছিল ভাগ্যের দরজা। একটা মেয়ে অহংকারে অন্ধ, আর একটা ছেলে শান্ত কিন্তু ভাঙা না যায় এমন শক্ত। মেয়েটা তাকে অপমান করেছিল, লাথি মারতে চেয়েছিল, সবার সামনে ছোট করেছিল। কিন্তু যেদিন মেয়েটার টিকিট হারিয়ে গেল, যেদিন সবাই মুখ ফিরিয়ে নিল, সেদিন ওই ছেলেটাই নিজের ওয়েটিং টিকিট নিয়ে দাঁড়িয়ে তার জন্য ১,০০০ টাকা দিয়ে বলেছিল, মানবতা ক্লাস দেখে আসে না স্যার। আর এখান থেকেই শুরু হয় মেওয়ার এক্সপ্রেসের সেই যাত্রা, যে যাত্রা একটা সিটের লড়াইকে পরিণত করেছিল একটা জীবন বদলে দেওয়া ভালোবাসায়। দৃশ্যটা কল্পনা করুন, জয়পুর জাংশন, রাজস্থানের দুপুরের রোদ তখন প্ল্যাটফর্মের টিনের চাল ভেদ করে নিচে নামছে। চারদিকে গিজগিজ করছে মানুষ, কুলিদের হাঁকডাক, চায়ের ধোঁয়া আর ট্রেনের চাকার ঘড়ঘড় শব্দ। এই যান্ত্রিক কোলাহলের মাঝেও প্ল্যাটফর্ম নম্বর ৬-এ দাঁড়িয়েছিল রিয়া শর্মা, ২৫ বছরের এক তরুণী। চোখে মুখে বুদ্ধিমত্তার ছাপ স্পষ্ট, কিন্তু সেই সাথে মিশে আছে এক অদ্ভুত ক্লান্তি আর বিরক্তি। রিয়া সাধারণ কোনো মেয়ে নয়, সে একজন যোদ্ধা। কোটার একটা ছোট্ট দম বন্ধ করা ঘরে থেকে সে নিজেকে তৈরি করছে। লক্ষ্য আরপিএসসি, অর্থাৎ রাজস্থান লোক সেবা আয়োগের অফিসার হওয়া। দিনের পর দিন বইয়ের পাতায় মুখ গুজে থাকা, ভবিষ্যতের অনিশ্চয়তা আর বাবা মায়ের স্বপ্ন, সব মিলিয়ে রিয়ার মানসিক অবস্থা তখন টান টান তারের মতো। আজ ছুটি, সে ফিরছে তার নিজের শহর উদয়পুরে। হাতে মেবার এক্সপ্রেসের S6 কোচের টিকিট, সিট নম্বর ২২। ট্রেন এলো, মানুষের স্রোত ঠেলে রিয়া যখন নিজের সিটের কাছে পৌঁছল, তখন তার মনের ভেতর একটাই চিন্তা, একটু শান্তি। ভারী ব্যাগটা উপরে রেখে জলের বোতলটা পাশে নামিয়ে সে জানলার ধারে বসল। শরীরটা এলিয়ে দিল সিটে। ট্রেনের চাকা চলতে শুরু করল, আর রিয়া ভাবল, যাক, আগামী কয়েকটা ঘণ্টা অন্তত নিজের মতো থাকা যাবে। সে ব্যাগ থেকে বের করল তার সবচেয়ে প্রিয় সঙ্গী, একটা মোটা বই। এই বইয়ের প্রতিটি পাতায় মিশে আছে তার অফিসার হওয়ার স্বপ্ন, তার নির্ঘুম রাতগুলোর সাক্ষী। কিন্তু নিয়তি বোধহয় অলক্ষ্যে হাসছিল। আধ ঘণ্টা পেরিয়েছে কি পেরোয়নি, রিয়ার শান্তির জগতে হানা দিল এক আগন্তুক। ২৮ বছরের এক যুবক, পরনে সাদাসিধে পোশাক, মুখে হালকা খোঁচা দাড়ি, আর চোখে এক অদ্ভুত শান্ত ভাব। নাম কবীর ভার্মা। কোনো কথা না বলে, কোনো অনুমতি না নিয়ে সে এসে বসল রিয়ার সিটের একদম একপাশে। যেন এটাই তার প্রাপ্য, যেন এটাই স্বাভাবিক। রিয়ার ভেতরের জমে থাকা বিরক্তিটা বারুদের মতো জ্বলে উঠল। একে তো পড়াশোনার চাপ, তার ওপর এই অনধিকার চর্চা। সে ভ্রু কুঁচকে গলার স্বর কঠিন করে বলল, এক্সকিউজ মি, এটা আমার রিজার্ভ সিট, আপনি এখানে বসতে পারেন না, উঠুন এখান থেকে। কবীরের কোনো ভাবান্তর হল না। সে শান্ত চোখে তাকালো, ঠোঁটের কোণে ঝুলে থাকল এক চিলতে হাসি। বলল, ম্যাডাম, আমারও টিকিট আছে, ওয়েটিং লিস্ট, কিন্তু আমিও এখানেই বসব। রিয়া অবাক, এ কেমন বেহায়া লোক। সে চিৎকার করে উঠল, দেখুন, আমার কাছে কনফার্ম টিকিট আছে, আমি কোনো অপরিচিত লোককে আমার সিটে বসতে দেব না। আপনি এখনই উঠবেন নাকি আমি টিটি ডাকব? কবীরের উত্তরটা ছিল অদ্ভুত। সে বলল, আপনি বসুন, শুয়ে পড়ুন কিংবা লাথি মারুন, আমি এখানেই আছি। কারুর যদি কষ্ট হয় তবে কান বন্ধ করে নিন। আমি কারুর ক্ষতি করছি না, শুধু নিজের অধিকারটুকু নিচ্ছি। পরিস্থিতি গরম হয়ে উঠল। আশেপাশের যাত্রীরা নড়ে চড়ে বসল। কেউ কেউ কবীরকে ধমক দিল, ভাই, মেয়েটি একা, লজ্জা করে না, জোর করছো কেন? কিন্তু কবীরের মুখে সেই অদ্ভুত প্রশান্তি। সে যেন কোনো ঝড়ের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক শান্ত বটগাছ। সে চুপচাপ সিটের এক কোণায় সংকুচিত হয়ে বসে রইল। রিয়া রাগে ফুঁসছিল। সে শুধু বসেই থাকল না, ইচ্ছে করে পা ছড়িয়ে দিল। তার পা বারবার কবীরের শরীরে লাগছিল, যেন সে বুঝিয়ে দিতে চাইছিল, এখানে তুমি অবাঞ্ছিত। কবীর নিচু স্বরে বলল, ম্যাডাম, এতটাও নিচে নামবেন না, আমিও মানুষ। আপনার পা আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। রিয়া তখন ক্ষমতার অহংকারে অন্ধ। সে তীক্ষ্ণ স্বরে জবাব দিল, সিট আমার, আমি যেমন খুশি বসব, শোব বা লাথি মারব, আপনাকে আটকানোর কোনো অধিকার নেই। কবীর হাসল। সেই হাসিটা তাচ্ছিল্যের নয়, করুণার। সে বলল, ওহো, তো আপনি সেই পর্যায়ের মানুষ যারা নিজের ইচ্ছাকে সবার ওপরে রাখেন? ঠিক আছে, যা মন চায় করুন। ট্রেন তার নিজস্ব গতিতে এগিয়ে চলেছে। বাইরে রাজস্থানের রুক্ষ প্রান্তর সরে সরে যাচ্ছে, আর ট্রেনের ভেতরে চলছে এক নীরব যুদ্ধ, অহংকার বনাম ধৈর্য। কিন্তু রিয়া জানত না, এই যুদ্ধের মোড় একটু পরেই এমনভাবে ঘুরবে যা তার কল্পনারও অতীত। প্রায় ১ ঘণ্টা পর
বগিতে কালো কোট পরা টিটির আবির্ভাব। ম্যাডাম, টিকিট দেখান। রিয়া আত্মবিশ্বাসের সাথে তার ব্যাগ খুলল, হাত বাড়ালো পার্স বের করার জন্য। কিন্তু ব্যাগের ভেতরটা কেমন যেন খালি। সে এদিক ওদিক হাতড়াল, বুকের ভেতরটা ধক করে উঠল। আবার খুঁজল, নেই, পার্সটা নেই। রিয়ার মুখের রং মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। ওই পার্সেই ছিল তার টিকিট, তার আধার কার্ড, তার টাকা, সবকিছু। সে কাঁপা কাঁপা গলায় বলল, স্যার, আমার পার্স, আমি মনে হয় বাড়িতে ফেলে এসেছি, ওতে সব ছিল। টিটির গলা শক্ত হয়ে গেল। তিনি তো রোজ এমন বাহানা শোনেন। ম্যাডাম, গল্প শোনাবেন না, নাম দেখা আমার কাজ নয়, টিকিট দেখাতে হবে, নইলে জরিমানা দিন। রিয়ার চোখে তখন জল। সে অসহায়ভাবে চারদিকে তাকাল। কিছুক্ষণ আগে যে যাত্রীরা তার হয়ে কথা বলছিল তারা এখন নীরব দর্শক। কেউ এগিয়ে এলো না। সে চিঁচি করে বলল, স্যার, আমার কাছে একটা টাকাও নেই, শুধু গ্রামে পৌঁছনোর মতো। টিটি নির্মম, হয় সিট খালি করুন, নয়তো নতুন টিকিটের জন্য ১,০০০ টাকা দিন। অপমান, ভয় আর লজ্জায় রিয়ার পৃথিবীটা তখন দুলছে। যে সিট নিয়ে সে এত গর্ব করছিল, সেই সিট থেকেই তাকে এখন ঘাড় ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হবে। ঠিক সেই মুহূর্তে যখন রিয়ার সব আশা শেষ, তখন উঠে দাঁড়ালো সেই মানুষটা যাকে সে গত ১ ঘণ্টা ধরে অপমান করেছে। কবির উঠে দাঁড়াল, পকেট থেকে টাকা বের করে টিটির দিকে বাড়িয়ে দিয়ে বলল, স্যার, টিকিট বানিয়ে দিন, টাকা আমি দিচ্ছি। গোটা বগি স্তব্ধ। টিটি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুমি টাকা দিচ্ছ? আগে নিজের টিকিট দেখাও। কবির তার ওয়েটিং লিস্টের টিকিট দেখালো। টিটি আরও অবাক, তোমার নিজের সিট নেই, তুমি ওয়েটিং লিস্টে ঝুলছ, আর তুমি এই মেয়ের টিকিটের টাকা দিচ্ছ কেন? কবিরের উত্তরটা ছিল জীবনের এক বড় দর্শন। সে গলা না চড়িয়ে বলল, কারণ মানবতা ক্লাস দেখে আসে না স্যার, আর আমার টাকা যদি কোনো অভাবী মানুষের কাজে লাগে তবে সেটাই আমার আসল ক্লাস, ওটাই আমার স্বস্তি। টিটি চুপচাপ টাকা নিলেন, টিকিট বানিয়ে রিয়ার হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন। রিয়া তখনও বিশ্বাস করতে পারছে না, তার হাত কাঁপছে। সে কবিরের দিকে তাকাল। এই সেই লোক যাকে সে লাথি মারার কথা বলেছিল। সে নিচু গলায় জিজ্ঞেস করল, আপনি আপনি আমার জন্য ১,০০০ টাকা দিলেন কেন? কবির হালকা হাসল, বলল, মাঝে মাঝে কাউকে তার ভুল বোঝানোর জন্য আগে তাকে বাঁচানো জরুরি হয় ম্যাডাম। রিয়ার গালের ওপর দিয়ে তখন লজ্জার লাল আভা আর কৃতজ্ঞতার জল একসাথে গড়িয়ে পড়ছে। সে পা গুটিয়ে নিল, বলল, স্যার, এবার আপনি আরাম করে বসুন, আমি আর শুয়ে থাকব না। কবির হাসল, কোনো ব্যাপার না, এখন তো আমি লাথি খেয়েও হাসতে পারি। সেই মুহূর্তে ট্রেনের ওই ছোট সিটে কিছু একটা বদলে গেল। ঝগড়া আর অহংকারের জায়গায় এলো এক নীরব বোঝাপড়া। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর কবির ব্যাগ থেকে চিপস আর বিস্কুট বের করে রিয়ার দিকে বাড়িয়ে দিল। রিয়া প্রথমে লজ্জা পেল, কিন্তু কবিরের সহজ ব্যবহার তাকে আপন করে নিল। খেতে খেতে রিয়ার চোখে এক নতুন উজ্জ্বলতা এলো। সে বলল, স্যার, আপনি সত্যিই খুব অন্যরকম। আমি আজ পর্যন্ত কাউকে এত সহজ আর পরিষ্কার মনের দেখিনি। শুরু হলো গল্প। বাইরের অন্ধকার চিরে ট্রেন ছুটে চলেছে, আর ভেতরে দুটো মানুষ তাদের জীবনের গল্প ভাগ করে নিচ্ছে। রিয়া জানাল তার সংগ্রামের কথা। ৩ বছর ধরে চেষ্টা করছে, ২ বার প্রিলি পাস করেছে, কিন্তু মেইনসে আটকে যাচ্ছে। তার কণ্ঠে হতাশা। কখনো প্রবন্ধ খারাপ হয়, কখনো টাইম ম্যানেজমেন্ট পারি না। কবির কিছুক্ষণ চুপ থেকে বলল, যদি আমি বলি আপনার স্ট্র্যাটেজি ভুল? রিয়া অবাক, আপনি কি করে জানলেন? তখন কবির তার আসল পরিচয় দিল। কোনো নাটকীয়তা ছাড়া, খুব সহজভাবে। আগে পড়াতাম, তারপর নিজে সিভিল সার্ভিসের প্রস্তুতি নিয়েছি। ৩ বার চেষ্টায় ইউপিএসসি হয়নি ঠিকই, কিন্তু চতুর্থবারে স্টেট পিসিএসে সিলেকশন হয়ে গেছে। এখন আমি যোধপুরের নায়েব তহসিলদার। রিয়ার চোখ কপালে উঠল। আপনি আপনি অফিসার? কবির হাসল, জি, আর আমি সেই লোক যাকে আপনি ট্রেনের সবথেকে বেশি অপমান করেছেন। রিয়ার মুখ লজ্জায় লাল হয়ে গেল। সে মাটির সাথে মিশে যেতে চাইল। স্যার, আমাকে ক্ষমা করবেন, আমি কি জানতাম? কবির তাকে থামিয়ে দিল, ম্যাডাম, অফিসার হওয়ার আগে আমি একজন মানুষ, আর আপনার লাথি খাওয়ার পর এখন আর কিছুই খারাপ লাগে না। রাত গভীর হল, ট্রেনের বগি শান্ত। যাত্রীরা ঘুমে অচেতন, শুধু জেগে আছে দুটো প্রাণ। রিয়া বলল, স্যার, আপনি শুয়ে পড়ুন। কবির রাজি হল না, বলল, না, সেটা অন্যায় হবে, আমরা আধা আধা করি, আপনিও হেলান দিন, আমিও দিই। কিছুক্ষণ পর ক্লান্তিতে রিয়ার মাথা ধীরে ধীরে ঝুঁকে পড়ল কবিরের কাঁধে। কবির চমকে গেল না। সে শুধু এক মুহূর্ত তার দিকে তাকাল। কোনো কামুকতা নেই, আছে শুধু নির্ভরতা। সেও চোখ বন্ধ করে নিল।
ট্রেনের শব্দের মাঝেও হৃৎস্পন্দন যেন ধীর হয়ে গেল। ভোর 5টায় ট্রেন যখন একটা ছোট স্টেশনে থামল, রিয়া ধর্মড় করে উঠে বসল। সরি স্যার, আমি জানতাম না। কবির মুচকি হেসে বলল, ঠিক আছে, ঘুমে তো মানুষ নিজেকেও চিনতে পারে না। যোধপুর স্টেশন এগিয়ে আসছে। আশেপাশের যাত্রীরা যারা রাতে ঝগড়া দেখেছিল তারা এখন কবিরের প্রশংসায় পঞ্চমুখ। একজন বলল, স্যার, আগে বলতেন আপনি অফিসার, আমরা তো কত কথা বললাম। কবির চোখ টিপে বলল, বলে দিলে তো আর লাথি খেতাম না। ট্রেন থামল। রিয়া জিজ্ঞেস করল, স্যার, আপনি এখানেই নামবেন? কবির বলল, হ্যাঁ, আমার ডিউটি বিকানিরে। আজ ছুটি ছিল, তাই বন্ধুদের সাথে দেখা করতে এলাম। কালকের টিকিট ছিল, কিন্তু আজ না এলে হয়তো এই গল্পটা তৈরি হতো না। রিয়া হেসে ফেলল। তাহলে ধন্যবাদ যে আপনি একদিন আগে এসেছেন। কবির মজা করে বলল, হ্যাঁ, কারণ একটা চড় বা লাথি না খেয়ে জীবনটা অসম্পূর্ণ লাগছিল। তারা নামল। কোনো প্রতিশ্রুতি নেই, কোনো ফোন নম্বর আদান প্রদান নেই, এমনটা হতে পারত। কিন্তু ভাগ্য তো অন্য কিছু ভেবে রেখেছিল। এই দেখা হওয়াটা শুধু স্মৃতি হয়ে থাকল না, নম্বর আদান প্রদান হল। শুরু হলো এক নতুন অধ্যায়। পরের দিনগুলোতে কবির হয়ে উঠল রিয়ার মেন্টার। কখনো বই নিয়ে আলোচনা, কখনো পরীক্ষার স্ট্র্যাটেজি। রাত 11টাতেও রিয়ার ফোন আসত, স্যার, ভয় লাগছে। কবির বলতো, ভয় পেও না, তুমি এখন শুধু অফিসার হওয়ার প্রস্তুতি নিচ্ছ না, তুমি আমার অনুপ্রেরণা। এই কথাগুলো রিয়ার মনে বারুদের মতো কাজ করত। 2024 সাল। রিয়া মেইনস পাশ করল, কিন্তু ইন্টারভিউতে বাদ পড়ল। ভেঙে পড়েছিল সে, মনে হয়েছিল সব শেষ। কিন্তু কবির তাকে ভাঙতে দেয়নি। সে বলল, তুমি হারোনি রিয়া, তুমি নিজেকে আরও গভীরভাবে বুঝতে শিখছ, পরের বার নিশ্চিত। এবং এলো 2025 সাল। রেজাল্ট বেরোল। লাখো মানুষের ভিড়ে একটা নাম জলজল করছে, রিয়া শর্মা। তার প্রথম কলটা গেল কবিরের কাছে। ফোনের ওপাশ থেকে কান্নার শব্দ, স্যার, আমি সিট পেয়ে গেছি। দুজনের চোখ দিয়েই জল পড়ছিল। এই জল হারের নয়, জয়ের, অদম্য জেদের জয়ের। সময় নিজের পথ তৈরি করে নিল। মেলামেশা বাগল, পরিবারের সম্মতি এলো, এবং অবশেষে 2026 সালের এক সোনালি সকাল। রিয়া কোণে সাজল, আর কবির বর। তাদের বিয়ের কার্ডে কোনো বড় হলরুমের নাম ছিল না, লেখা ছিল একটা অদ্ভুত লাইন, S6 কোচ, সিট নম্বর 22, যাত্রা শুরু। রিয়া আজ অফিসার, কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা কোনো বোর্ড নেয়নি, নিয়েছিল একটা ট্রেনের সিট। কারণ যাকে সে লাথি মারতে চেয়েছিল সেই মানুষটাই তার জীবন গড়ে দিয়েছিল। তাই আজ আপনার পাশের সিটে যে বসে আছে, একবার তাকিয়ে দেখুন। কে জানে, ভাগ্য হয়তো আপনার পাশেই বসে আছে।